11 বছর পরও উপযুক্ত ক্ষতিপূরণ সহ ভবন মালিক সোহেল রানার শাস্তির দাবি উচ্চারিত হয় রানা প্লাজার সামনে। যাদের পঙ্গুত্ব বরণ করতে হয়েছিল তারা এখনো চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন। আমরা আলাপে যাই, চলুন। আমাদের সাথে যুক্ত আছেন রানা প্লাজা ধসে নিহত শ্রমিকের সন্তান ইয়ানুর বেগম, যিনি নিজেও সেদিন আহত হয়ে পা হারিয়েছেন। আরও আছেন শ্রমিক নেত্রী তাসলিমা আখতার। আপনাদের স্বাগত জানাচ্ছি। ইয়ানুর বেগম, আপনার কাছেই আসতে চাই প্রথমেই। আপনি এবং আপনার মা দুজনেই তো সেদিন ছিলেন রানা প্লাজাতে। মাকে হারানোর পাশাপাশি চিরতরে পা হারিয়ে পঙ্গু হতে হয়েছে আপনাকে। আপনার চিকিৎসার দায়িত্ব কে নিয়েছিল? চিকিৎসা খরচ কি ঠিকঠাকভাবে পেয়েছেন? আমি চিকিৎসা নিয়েছিল সরকার জনিত কেউ আর বিজিএমই হয়তো, আর ট্রাস্টে এখন চিকিৎসা দিচ্ছে। আমি এই 1-1.5 বছর ধরে ট্রাস্ট কিছু চিকিৎসা প্রদান করছে, কিন্তু উন্নত চিকিৎসা হচ্ছে না, আমার মনে হয় না। আপনার মতো আরও যারা আহত হয়েছেন তারাও কি একইভাবে চিকিৎসা সেবা পাচ্ছেন? হ্যাঁ, অনেকে পাচ্ছে, ট্রাস্ট দিচ্ছে এখন বর্তমানে, অনেকে পাচ্ছে। এটা কতদিন দিবে আমি সঠিক জানি না। আচ্ছা, আপনি আছেন, আপনার কাছে ফিরবো আবারও। তাসলিমা আক্তার আমাদের সাথে যুক্ত আছেন আশা করি। তাসলিমা আক্তার, এত বড় ঘটনা, এত মানুষের মৃত্যু, তবুও রানা প্লাজার মালিক সোহেল রানার বিচারের জন্য এখনো 11 বছর পরেও দাবি তুলতে হয়। কি মন্তব্য করবেন? রানা প্লাজা ধসের আজকে 11 বছর। এই 11 বছর ধরে ইয়ানুর সহ যারা নিহত পরিবারের স্বজন রয়েছে প্রত্যেকের আমরা সবাই বিচারের দাবি করে আসছি, এবং আমরা মনে করি আসলে এখানে যে বিচার ত্বরান্বিত না হওয়ার পিছনে বলা হচ্ছে শ্রমিকরা সাক্ষী দিচ্ছেন না, কিন্তু আমরা মনে করি যে রানা প্লাজায় 24শে এপ্রিল এই ঘটনা ঘটেছে, সেখানে যে আলামত ছিল, ভবনের অনিয়ম ছিল, ভবনের ফাটলের খবর আগেই জানা ছিল, এবং বহু শ্রমিক পঙ্গু হয়েছেন, এখানে ইয়ানুর আছে, আরো অনেকেই নিহত হয়েছেন। এই ঘটনাগুলোর মধ্যে এই যাবৎ যে সাক্ষী হয়েছে সেগুলোর ভিত্তিতেই আসলে বিচার হওয়া সম্ভব ছিল। আমরা মনে করি সরকারের সদিচ্ছা মধ্য দিয়ে এই বিচার প্রক্রিয়া ত্বরান্বিত হবে। ইতিমধ্যেই আপিলের ডিভিশন থেকে বিচারিক আপিলের ডিভিশন থেকে অর্ডার এসেছে 6 মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে। আমরা সর্বোচ্চ শাস্তি দাবি করি, শুধু সোহেল রানা নয়, এই ঘটনার সাথে যারা যারা যুক্ত ছিলেন প্রত্যেকেই শাস্তি যদি নিশ্চিত না হয় তাহলে শুধু বাংলাদেশের শ্রমিক বা রানা প্লাজার ভুক্তভোগীরা না, দেশের মধ্যেই আসলে এই বিচার ব্যবস্থা সম্পর্কে একটা অনাস্থা তৈরি হবে। জি, ইয়ানুর বেগম, আপনি শুনছেন আশা করি আমাকে। একটু জানতে চাই, আপনারা একই পরিবারের দুইজন কর্মক্ষম মানুষের মধ্যে একজনের মৃত্যু হয়েছে, আরেকজনের পঙ্গু হয়ে যাওয়া, ক্ষতিপূরণ কত পেয়েছিলেন? আর এখন এই অবস্থায় আসলে আপনার আয়ের উৎস কি, কিংবা কাজ কি করতে পারেন কিনা, কিভাবে চলছে সংসার? আমি আমি কোনো কাজ করতে পারি না, আমার কোনো আয়ের উৎস নাই। আমার আমার স্বামী সাধারণত একটা রাজমিস্ত্রির কাজ করে, সেখান থেকে সে যা আয় করে সে দিয়ে আমার সংসার চালানো হয়। তো আমরা যে 11 বছর ধরে এই প্রতিবন্ধিতায় বন্ধ হয়ে আছি, আজকে যদি আমি ভালো থাকতাম তাহলে অবশ্যই আমি সাধারণ কোনো কাজ করলেও নিম্নতম 1 লক্ষ টাকা কামাই করতে পারতাম। আজকে আমি 11 বছর ধরে এরকম বসে জীবনযাপন করতেছি, তাহলে আমার পরিবারটা কিভাবে চলছে, আমার স্বামী, আমার সন্তান, আমি নিজে কিভাবে বেঁচে আছি। তো আমার খুবই দুর্দশা অবস্থা এখন। তো আমি বলতে চাই, আমার বাসস্থান অবধি নেই, আমি যে থাকবো, আমার গ্রামের বাড়িতে আমার একটা বাড়ি নেই, আমি সাভারে ভাড়া থাকি। তো এই অবস্থায়, এই মতো অবস্থায় আমি কতদিন এইভাবে থাকবো, আর কতদিন এইভাবে থেকে বেঁচে থাকা যায়। আমার যে অবস্থাটা আমি আপনাদেরকে বলতে পারতেছি না। আমার মা মারা গেছে, জানেন তো, সন্তান হারা মায়ের কি অবস্থা, আর মা ছাড়া সন্তানের কি অবস্থা আপনারা বর্তমানে অবশ্যই জানেন যে আমরা কি অবস্থায়, দুর্দশা অবস্থায়। আমি আল্লাহর কাছে বলতেছি যে আমাদের এই দুর্দশা থেকে কবে, কখন, কোন সময় যে এই অবস্থা থেকে আমরা মুক্তি পাবো। ইয়ানুর,
ইয়ানুর 11 বছর আগে যখন রানা প্লাজা ধসে পড়েছিল সেই সময় তো কিছু ক্ষতিপূরণও দেয়া হয়েছিল। একটু আপনার কাছে যদি জানি যে সেই ক্ষতিপূরণের পরিমাণ কেমন ছিল। আপনার পরিবারের যেহেতু আপনারা দুইজন ক্ষতিগ্রস্ত হয়েছেন, একজনের মৃত্যু হয়েছে, আপনি পা হারিয়েছেন, সেই ক্ষতিপূরণের আসলে পরিমাণটা কেমন ছিল? আপনারা জানেন যে ক্ষতিপূরণ বলতে আমাদেরকে আমার মা মারা যাওয়ার কারণে কিছু টাকা দিছে, সেটা মানে আমার বাবার পেয়েছে কিছু টাকা আর কি, প্রায় 5 লাখের মতো দিছে সবার আর কি নামে 1 লক্ষ করে। তো সেটা আমার ভাই বোনটি ছোটো ছোটো, ওদের এতদিন পড়াশোনার ব্যয়বহুল আমার বাবা চালাইতে গিয়ে সব টাকা শেষ, প্রায় কোনো কিছুই নাই। এরপরে কাজও করতে পারি না, আর আমার বাবার উপরে ডিপেন্ড করতেছে। আমার আরও 5টা ভাই বোন আছে, আমি তো অসহায়, আমিও তো তার উপরেই কিছুটা অনেক সময় ডিপেন্ড করতাম। এখন হয়তো অন্য একজনে বহন করে আমার, তো আমার খুবই দুর্দশা অবস্থা এখন, যে আপনাদের কি বলবো। আর আমাকে দিছে, বলবো না দেয় নাই, দিছে একটা ওই ক্যান্টনমেন্ট থেকে, সেখানে সীমিত কিছু টাকা দিছে, 1 লক্ষ কয় টাকার মতো দিছে। সেটা দিয়ে কি সারা জীবন চলা যায় আপনারা বলেন? তাসলিমা আক্তার, আপনার কাছে আসতে চাই আবারও। বিশ্বের ইতিহাসে 3য় বৃহত্তম শিল্প দুর্ঘটনা এটি। এর পরবর্তী যে ক্ষতিপূরণের কথা আমরা জানছিলাম বা আহত শ্রমিকদের পুনর্বাসনের প্রসঙ্গ যদি আসে, আপনার কি পর্যাপ্ত মনে হয় বা যথাযথভাবে কি আসলে হয়েছে নিয়ম অনুযায়ী? 2013 সালে শ্রম আইন অনুযায়ী 1 লাখ থেকে 1.5 লাখ ছিল, পরবর্তীতে শ্রম আইন পরিবর্তন হয়ে 2 লাখ থেকে 2.5 লাখ টাকা, এটা হচ্ছে ক্ষতিপূরণ হিসাবে আইনি অধিকার, এবং সেটা সে সময় যারা শ্রমিক ছিলেন, ক্ষতিগ্রস্ত ছিলেন, পেয়েছেন। এর বাইরেও বিভিন্ন ব্র্যান্ডের মাধ্যমে বিশেষ অনুদান পেয়েছিলেন, কিন্তু সেই অনুদানটা কিন্তু কোনো আইনি অধিকার না। এবং রানা প্লাজার বাইরে কোনো শ্রমিকের যদি এই ধরনের ঘটনার শিকার হন, তারা কিন্তু একইভাবে সেটা পাবেন না। এবং এই যে শ্রম আইন অনুযায়ী যে ক্ষতিপূরণটা আছে, সেটা আমরা কখনোই মনে করি না কোনো মানুষের জন্য সম্মানজনক। কারণ একজন শ্রমিক যদি সে বেঁচে থাকতো, সে কতদিন আয় করতে পারতো, এবং তার মৃত্যুর কারণে তার পরিবারের নির্ভরশীলদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সমস্ত কিছু হিসাব করলে আমরা বলি যে এক জীবনের সমান ক্ষতিপূরণ, যেটা দিয়ে সেই পরিবার চলতে পারে, সেটা মোটেই এখানে হয়নি। এখানে যে ক্ষতিপূরণের আইন আছে সেটা সম্মানজনক নয়। ফলে দাবি করি যে শ্রম আইনের মধ্য দিয়ে এই যে সারা দুনিয়ার তৃতীয়তম ঘটনা ঘটেছে এখানে, এই ঘটনার পরে আমাদের সবার টনক নড়া উচিত। এবং আমাদের অর্থনীতিরও কিন্তু গুরুত্বপূর্ণ খাত হচ্ছে পোশাক খাত, এবং এই শ্রমিকদের হাত দিয়েই কিন্তু সেই উন্নয়নের ছোঁয়া আমাদের অর্থনীতিতে লাগছে। কিন্তু আমরা চাই না যে উন্নয়নটা কেবল মালিক পক্ষের হোক। আমরা চাই রানা প্লাজার ক্ষতিগ্রস্তরা যেমন তাদের ন্যায্য অধিকার পাবে, মর্যাদাপূর্ণ জায়গা তাদের তৈরি হবে। এবং একই সাথে আমরা মনে করি যারা আহত আছে, ইয়ানুরের মতো অনেকেই আছে যারা এখনো নানা রকম শারীরিক সমস্যার মধ্যে ভুগছে, তাদের সম্পূর্ণ দায়-দায়িত্ব বিজিএমই সহ সরকারকে গ্রহণ করা উচিত বলে আমরা মনে করি। অনেক ধন্যবাদ। আপনাদের মন্তব্য শুনছিলাম, পর্যবেক্ষণ জানছিলাম। দেখা যায় প্রতি বছর এই দিনটি এলে এটা নিয়ে খুব আলোচনা হয়, কিন্তু তারপর এইভাবেই 11 বছর পার হয়ে গেছে, এখনো বিচারিক প্রক্রিয়াটি শেষ হয়নি। ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য।